শিক্ষা, স্বাস্থ্য, যে ক্ষেত্রগুলিতে কেজরিওয়াল ইতিমধ্যে সারা ভারতবর্ষে সুনাম অর্জন করেছেন, সেই কেজরিওয়ালকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে বন্ধুগণ। অন্যায়ভাবে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আবগারি দপ্তরের 100 কোটি টাকা ঘুষ নিয়েছেন কোন এক মদ কোম্পানির মালিকের কাছ থেকে। এই ইতিহাসটা যদি আপনাদের সামনে একটু তুলে ধরে বন্ধুগণ, আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। কোন এক মদ কোম্পানির মালিক বিজেপির দৃষ্টি পড়েছিল এই কোম্পানির মালিকের উপরে। তার বিরুদ্ধে তারা ইডি সিবিআই কে লেলিয়ে দিয়েছিল। ইডি সিবিআই হারার পর আমরা কি দেখলাম? আমরা দেখলাম ইলেকট্রাল বন্ডের নামে যে অর্থনৈতিক দুর্নীতির চক্রান্তের ফাঁদ বিজেপি পেতেছিল, সেই ফাঁদে তারা পা দিল। 5 কোটি টাকা বিজেপিকে ইলেকট্রাল ফান্ডে তারা দান করলেন ইডি হারা হবার পরে। বিজেপিরা দেখলেন 5 কোটি টাকা দিয়ে এই মদ কোম্পানির মালিককে ছাড়া যাবে না, আর অনেক টাকা প্রয়োজন, যে টাকা আমরা নির্বাচনে ব্যয় করব। তারা সেই মদ কোম্পানির মালিককে তারা গ্রেফতার করালেন। আশ্চর্যের বিষয়, গ্রেফতার হওয়ার কয়েকদিনের মধ্যে ইলেকট্রাল বন্ডে সেই মদ কোম্পানির মালিক 35 কোটি টাকা বিজেপির নির্বাচনী ফান্ডে জমা দিয়েছিল। শুধু তাই নয়, নির্বাচনী ফান্ডে 35 কোটি টাকা জমা করার পরে কোন এক অলৌকিক শক্তি বলে আমরা দেখলাম সেই মদ কোম্পানির মালিক তিনি জেল থেকে খালাস পেলেন। শুধু খালাস পেয়েছেন তাই নয়, সেই মালিকের উপরে বিজেপি নানাভাবে চাপ সৃষ্টি করে তাকে রাজসাক্ষী করার জন্য সম্মত করেছেন, এবং তিনি নাকি বলেছেন কেজরিওয়াল 100 কোটি টাকা তার কাছ থেকে ঘুষ নিয়েছেন। এই হচ্ছে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ, যে অভিযোগ প্রমাণিত নয়, যে অভিযোগ সত্য নাও হতে পারে, যে অভিযোগের কোনো ভিত্তি নেই, আপাতত কোনো ভিত্তি নেই। এই মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে কেজরিওয়ালকে সেদিন জেলে ঢোকানো হয়েছে। বাংলার বুকেও আপনারা জানেন দুর্নীতি হয়েছে কি হয়নি, আমি সে প্রশ্নে যাব না। দুর্নীতি দমন শাখা আছে, দুর্নীতি খুঁজে বের করবার দায়িত্ব তাদের। সাধারণ মানুষ হিসেবে দুর্নীতি খুঁজে বের করার দায়িত্ব আমাদের নয়। যারা দুর্নীতি যদি করে থাকেন শাস্তি অবশ্যই পাবেন, অবশ্যই তার শাস্তি হোক। আমরা তৃণমূলের পক্ষ থেকে এটা দাবি করছি। কিন্তু যদি তা না করে অভিযুক্ত ব্যক্তিকে বিনা বিচারে বছরের পর বছর জেলবন্দি কারাবন্দি করে রাখা হয়, তাহলে প্রশ্ন অবশ্যই জাগবে বন্ধুগণ, নির্বাচনী রাজনীতির কৌশল হিসাবে তারা এটাকে গ্রহণ করেছেন কিনা। তাই যদি না হতো, যে মানুষগুলো, যে বিধায়ক মন্ত্রীরা জেল খাটছেন, তাদের বিরুদ্ধে এখনো কোনো চার্জশিট কোর্টে জমা করছে না কেন? কোর্ট একের পর এক তাদের নির্দেশ দেওয়ার পরও তারা শুধু তাই বাহানা করে, তারা শুধু টাইম কিল করতে চাইছেন। যত বেশি দিন এই মানুষগুলোকে কারাগারে বন্দী করে রাখা যায়, ততদিন বিজেপির লাভ। প্রশ্ন আসবে বন্ধুগণ, এই প্রশ্ন আসবে, স্বাধীন দেশের নাগরিক হিসাবে দোষীদের শাস্তি হোক, এটা যেমন চাই, স্বাধীন দেশের নাগরিক হিসাবে কোন নির্দোষ ব্যক্তি শাস্তি পাক, এটাও আমরা চাই না। বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে
অষ্টাদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বন্ধুগণ, শুধু তাই নয়, সম্প্রতি নির্বাচনের প্রাক্কালে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য তারা কেবল একটা অস্ত্র মাঠে নামিয়েছেন, এই ক্যাটা কি? ক্যাটা হচ্ছে আপনাকে নাগরিকত্ব প্রদান করা হবে। আপনি নাগরিক নন, আপনাকে নাগরিক করা হবে। প্রশ্ন করতে চাই বন্ধুগণ, যাদের ভোট নিয়ে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, যাদের ভোট নিয়ে এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে বসে আছেন, সেই মানুষগুলোকে বলছেন আপনার নাগরিকত্ব প্রদান করবো আমরা। সেই মানুষগুলি যদি অনাগরিক হয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী, ভারতবর্ষের সমস্ত ক্যাবিনেট অবৈধ, তা না হলে এই তারা আনলেন কেন? আপনারা আরো শুনলে অবাক হবেন। এই ক্যাচ চালু হওয়ার দিন কয়েক আগে পর্যন্ত ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের দপ্তরের হিসাব অনুযায়ী ৩,৯২৪ জন মানুষকে নতুন করে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে। এবং সেই নাগরিকত্বের বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখেছি সেখানে ৭৫৫ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এরা বলছেন বিভিন্ন দেশ থেকে ধর্মীয় অত্যাচারিত হয়ে যে মানুষগুলি দেশে এসেছে, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য কেন আনা হয়েছে। বন্ধুগণ, আমরা জানি কেন হচ্ছে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপের নাম হচ্ছে এনআরসি। দ্বিতীয় ধাপের এনআরসির মধ্য দিয়ে ভারতবর্ষের ৫ কোটি মতুয়া ভোটকে তারা বিপদে ফেলবার জন্য তারা চক্রান্তে লিপ্ত হয়েছেন এবং আগামী দিনে এই ৫ কোটি মানুষকে নিয়ে তারা রাজনীতি করতে চাইছেন। তাই আজকে আপনারা লক্ষ্য করবেন, মতুয়া সম্প্রদায়ের মধ্যেও কিছু কিছু সংগঠন এর বিরুদ্ধে তারা ছাপিয়ে পড়েছেন। তারা বলেছেন নিঃশর্ত নাগরিকত্ব প্রদান করতে হবে, কোন ফর্ম ফিল আপ আমরা করবো না। বন্ধুগণ, আমাদের প্রশ্ন, যে নাগরিকত্ব প্রদান করবার আইন ভারত সরকার চালু করলেন, সেই নাগরিকত্ব পাওয়ার জন্য ভারতবর্ষে এখনো পর্যন্ত কয়টি বিজেপির নেতা কর্মী দরখাস্ত করেছেন? আমি প্রশ্ন করতে চাই যে শান্তনু ঠাকুর, যিনি নিজেকে মতুয়া বলে দাবি করেন, যিনি বলেন আমি ভারতবর্ষের নাগরিক নই, অথচ মন্ত্রী হয়ে বসে আছেন, সেই শান্তনু ঠাকুর কি এখনো পর্যন্ত দরখাস্ত করেছেন? অসীম সরকার, সেই বাউল কবি অসীম সরকার, বর্তমানে যিনি তাদের প্রার্থী হয়েছেন, কে নিয়ে তিনি চিৎকার চেঁচামেচি করে দরখাস্ত করেছেন? বিজেপির কোন মতুয়া ভাই, বিজেপির কোন মতুয়া সমর্থক আজ পর্যন্ত কেন দরখাস্ত করলেন না? এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি, যারা মতুয়া মতুয়া বলে চিৎকার করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিয়ে মতুয়াদের ভোটটাকে শুধু নেবার চক্রান্ত করছেন, সেই মতুয়ারাও আজকে সচেতন হয়ে গেছেন। বন্ধুগণ, তারা প্রকাশ্যে কিছু বলছেন না, এই কথা ঠিক, কিন্তু আমরা জানি মতুয়াদের মধ্যে একটা বৃহৎ অংশ বিজেপির এই চক্রান্ত ধরে ফেলেছে, তাই তারা সেই পথে পা বাড়াচ্ছেন না। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা দিয়েছি, পশ্চিমবাংলায় কোনো কেয়া হবে না, এনআরসি হবে না। যাদের ভোট নিয়ে আপনারা মন্ত্রী হয়েছে তাদেরকে অনাগরিক করবার অধিকার আপনাদেরকে দিল। আমরা ভারতীয় সংবিধান অনুসারে ভোটার, আমরা ভারতীয় সংবিধান অনুসারে আমাদের আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, লাইসেন্স রয়েছে, জমির দলিল রয়েছে, সমস্ত নথিপত্র আমাদের রয়েছে। এরপরেও নাগরিকত্ব প্রমাণ করবার জন্য আপনার ওই চোখার আমার দরকার নেই। সরকার তখনই থাকবে আমরা যদি দেখি বিজেপির যে সমস্ত নেতৃত্ব মতুয়া প্রীতির নাম করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য আন্দোলনকে উস্কিয়ে দিচ্ছেন, তারা যেদিন দরখাস্ত করবেন আমরা সেদিন মেনে নেব যে এই ক্যায়ের মধ্য দিয়ে আপনারা সত্যি ভারতবর্ষের ৫ কোটি মতুয়া সম্প্রদায়কে
আপনারা নতুন করে নাগরিকত্ব দেওয়ার জন্য আইন এনেছেন, আমরা সেদিন সাধুবাদ জানাই। এই জিনিস তারা করছেন। আপনারা পরিষ্কার থাকুন, আগামী লোকসভা নির্বাচনে নির্মলা সীতারামনের স্বামী বিখ্যাত অর্থনীতিবিদ তিনি পরিষ্কার বলেছেন, ইলেকট্রাল বন্ড ভারতবর্ষের সর্ববৃহৎ আর্থিক দুর্নীতি এবং আগামী নির্বাচনে বিজেপি কোনো অবস্থাতে 230-এর উপরে আসন পাচ্ছে না, অর্থাৎ তারা একক সংখ্যাগরিষ্ঠ দল হতে পারছে না, এটা নিশ্চিত। তাই আমরা আপনাদের কাছে আবেদন করি, অনেক বক্তব্য ইতিপূর্বে আপনারা শুনেছেন, আমিও বক্তব্য রেখেছি অনেক। কোচবিহার, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের জন্য মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস কি কাজ করেছে কি করেনি আপনারা ইতিমধ্যে বিভিন্ন বক্তার মুখ থেকে তা শুনেছেন। আমি সেদিকে বিস্তারিত যাচ্ছি না, আমি শুধু আরেকটা জিনিস আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন, মিঠুন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় তিনি রাজ্যসভার এমপি হয়েছিলেন, তার বিরুদ্ধে সিবিআই নিয়ে দেওয়া হলো। ভয় পেয়ে মিঠুন চক্রবর্তী পদত্যাগ করলেন, শুধু তাই নয়, তার সেই হোটেল ব্যবসাকে বাঁচিয়ে রাখবার জন্য তিনি বিজেপিতে জয়েন করলেন। এখন তিনি বিজেপির মুখ। শুভেন্দু অধিকারী, যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানাবার টাকা নেওয়ার অভিযোগ বিজেপি তার রাজ্য দপ্তর থেকে প্রথম করেছিল, সেই বিজেপির প্রধান মুখ হচ্ছে এখন শুভেন্দু অধিকারী। বন্ধুগণ, শিলভদ্র দত্ত থেকে শুরু করে সাম্প্রতিক কালে তাপস রায়, উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী, ৫৫ বছর কংগ্রেস তৃণমূল করে আসা মানুষ, তিনি তার বিরুদ্ধে তার বাড়িতে সিবিআই হানা দিয়েছিল 1 মাস আগে, এবং সেই সিবিআই হানা দেওয়ার পরে তৃণমূল কংগ্রেস তার পাশে দাঁড়ায়নি। এই অভিমানে তিনি বিজেপিতে জয়েন করে উত্তর কলকাতার টিকিট নিলেন। আমাদের বিশ্বাস করতে হবে তৃণমূল তার পাশে দাঁড়ায়নি বলে তিনি ৫০ বছরের রাজনৈতিক জীবনকে ভুলে গিয়ে তিনি বিজেপিতে জয়েন করবেন? কখনোই এটা হতে পারে না বন্ধুগণ। পাশাপাশি দেখুন, শঙ্কুদেব পান্ডা বিজেপির ইনকাম ট্যাক্স দিয়ে নির্বাচনে জয়ী হতে চাইছে। সেই স্বৈরাচারের বিজেপিকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে হবে। তা যদি না করতে পারি আমরা, আগামী দিনের নির্বাচন কোনো বস্তু থাকবে না। অনেকে ইতিমধ্যে মন্তব্য করেছেন যে দলটা মানুষের উন্নয়নের কথা বলে ক্ষমতায় এসে তারা শুধুমাত্র হিন্দুস্তান আর রাম মন্দির নিয়ে ব্যস্ত হয়ে আছেন। এদিকে দেশের ৭০% মানুষ কৃষক, যাদের জন্য তাদের মাথা ব্যথা নেই, তারা একটার পর একটা জনস্বার্থ বিরোধী পদক্ষেপ গ্রহণ করে ভারতবর্ষের অর্থনীতির প্রমাণ ভেঙে দিয়েছেন, ভারতবর্ষের মানুষকে বেকার করে দিয়েছেন। সেই দলটিকে যদি আপনারা আগামী নির্বাচনে সমর্থন করেন, বন্ধু, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কিছু করারও নেই। কিন্তু একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, এই বিজেপি তৃতীয়বারের জন্য ক্ষমতা এলে আপনারা মিলিয়ে নেবেন, ভারতবর্ষে গণতন্ত্র বলে কোনো বস্তু আর অবশিষ্ট থাকবে না। আপনারা দেখুন, নির্বাচনে মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়েছে। আমার পার্শ্ববর্তী রাজ্য আসাম, গতকালকে আমার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার সাংবাদিক সম্মেলন দেখে আমরা জানতে পারলাম, আসামে হেমন্ত বিশ্ব শর্মার সরকার নির্বাচন বিধি লাগু হওয়ার পরে 2000 ক্লাবকে বিহু উৎসব পালন করবার জন্য 1.5 লক্ষ করে টাকা অনুদান দেন। আমরা বলি 1.5 লক্ষ কেন, তোমরা 3 লক্ষ করে টাকা অনুদান দাও, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ময়নাগুড়ি ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় যে প্রায় 900 মানুষ গৃহহীন হয়েছেন টর্নেডোতে, সেই মানুষগুলোকে কেন রাজ্য সরকারের তহবিল থেকে আশ্রয় করে দেওয়া যাবে না? কোন আইনে নির্বাচন কমিশন
পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি পাঠিয়ে বলে যে শুধুমাত্র হাফ ড্যামেজে 5,000, ফুল ড্যামেজে 20,000 টাকা সাহায্য করা যেতে পারে। যে মানুষগুলো তাঁবুর নিচে আজও রাত কাটাচ্ছে, নতুন করে ঝড় বৃষ্টি হলে যে মানুষগুলোর জীবন বিপন্ন হয়ে যাবে, সেই মানুষগুলোকে রাস্তায় ফেলে রেখে কোন আইনে আসামে 2000 ক্লাবকে 1.5 লক্ষ করে টাকা অনুদান দেওয়ার পারমিশন আমাদের নির্বাচন কমিশন দিল? এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম বন্ধুগণ। আর অনেক আছে ময়নাগুড়ির ক্ষতিগ্রস্ত মানুষকে 1,20,000 টাকা করে গৃহ নির্মাণ করবার জন্য আমার প্রশাসন আমরা দেব। নির্বাচন কমিশনের যদি কিছু করার ক্ষমতা থাকে, যদি তারা করে নেবেন। বন্ধুগণ, ভাবতে পারেন যে মানুষগুলো গৃহহীন, যে মানুষগুলো গৃহের কোনো চিহ্ন নেই, স্ত্রী পুত্র সন্তান সন্ততি নিয়ে যারা একটা ত্রিপলের নিচে দিন কাটাচ্ছেন 30 তারিখের পর থেকে, সেই মানুষগুলোকে সাহায্য করা যাবে না। ডিজাস্টার ম্যানেজমেন্ট রুলে পরিষ্কার বলা আছে ডিজাস্টার সব সময় নির্বাচন বিধির বাইরে থাকবে। হরতালে যেরকম কিছু কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের হরতালের আওতায় আসে না, ডিজাস্টার ম্যানেজমেন্ট তো ঠিক তাই। প্রাকৃতিক দুর্যোগ কখনো বলে কয়ে আসে না। প্রাকৃতিক দুর্যোগকে আইন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। কখন সরকারের কি করতে হবে না হবে সেটা আগে থেকে ঠিক করে রাখা যায় না। তাও হয়েছে, এই জিনিস হয়েছে। অভিষেক ব্যানার্জি আজকে বার্নিশ ঘাটের সেই সমস্ত গৃহহীন মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং আগামী দিনে আমাদের দল তাদের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনের বিস্তীর্ণ এলাকার চা বাগান শ্রমিকের জীবনের সম্পদের সমস্ত সমস্যা সমাধানে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন। স্বৈরাচারী বিজেপিকে আমাদের উত্তরবঙ্গ থেকে আপনারা তাড়ান, এই আবেদন রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার আলোচনা আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।